নমস্কার, CNN24-এর পক্ষ থেকে আমি পাপলু দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। নির্বাচন আসছে, হয়তো আর কয়েকদিনের মধ্যেই তার নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমাদের প্রত্যাশা প্রত্যেক প্রার্থীর বা যারা প্রার্থী প্রত্যাশী রয়েছেন তাদের মতামত তুলে ধরা এবং আজকের নির্বাচন 2026 প্রত্যাশীর মতামত শীর্ষক এই অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি অভিজিৎ পাল। তিনি আমরা দেখতে পেয়েছি ছাত্রাবস্থা থেকেই NSUI, তারপর যুব কংগ্রেসের সভাপতি, পরবর্তীতে জেলা কংগ্রেসেরও সভাপতি হন এবং কম বয়স থেকেই বলবো আমি রাজনীতির অঙ্গনে তিনি যখন পা দেন সেই সময় থেকেই সন্তোষ মোহন দেব, কর্ণেন্দু ভট্টাচার্য, বীতিকা দেবদের মতো নেতাদের সঙ্গ পেয়েছেন, সুস্মিতারও সঙ্গ পেয়েছেন, তিনি সুস্মিতা দেবেরও সঙ্গ পেয়েছেন। তো আজকে এই বার্তালাপে আপনাকে স্বাগত জানাচ্ছি অভিজিৎ বাবু। নমস্কার, আমি CNN এর প্রত্যেক দর্শক তথা CNN কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কিছু অভিযোগ, আপনার মতামত, আপনি কেন প্রত্যাশী, সেই বিষয়গুলোই মূলত দর্শকদের সামনে আমরা দর্শকদের সঙ্গে আপনার সঙ্গে কথা বলবো। আমরা সরাসরি কিছু প্রশ্ন করব, আশা করব সেই প্রশ্নগুলোর সঠিক আপনার মতামত আপনি তুলে ধরবেন। তো এই যে নির্বাচন আসছে, আপনি দলের সভাপতিও ছিলেন, তো নির্বাচনে কেন প্রত্যাশী আপনি, বা অন্যান্যদের থেকে যারা প্রার্থী প্রত্যাশী রয়েছেন কংগ্রেসে, অন্যান্যদের থেকে আপনি নিজেকে কেন আলাদা ভাবছেন? দেখুন, সব যারা যে পেশাতেই বা যেটাই লক্ষ্যবস্তু নিয়ে মানুষ জীবনে সফলতার দিকে আগ বাড়ে, সবের জীবনে একটা ইচ্ছা থাকে। তো আমি যখন ছাত্র রাজনীতি থেকে কংগ্রেস দলের সাথে জড়িত এবং ধীরে ধীরে যুব কংগ্রেস, তারপর জেলা কংগ্রেস এবং সবচেয়ে কনিষ্ঠতম জেলা কংগ্রেস সভাপতি আমি হয়েছি। তো আমার বেশ আগে থেকে এটা আমার একটা স্বপ্ন ছিল যে শিলচরের মতো একটা সম্মানীয় বিধানসভা, যেটা একটা মানে গুরুত্বপূর্ণ বিধানসভা বলবো, ঐতিহ্যপূর্ণ বিধানসভা, সেখান থেকে একবার প্রতিদ্বন্দ্বিতা করব এবং কংগ্রেস দলের টিকিটের প্রতিদ্বন্দ্বিতা করার সেই ইচ্ছাটুকু অনেক আগে থেকেই ছিল। 2021 নির্বাচনেও আমি টিকিটের প্রত্যাশী ছিলাম, টিকিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, দল হাইকমান্ড আমাকে টিকিট দেয়নি। তো আমি দলের সাথে কাজ করে গেছি এবং দল সেটার জন্য হয়তো আমাকে জেলা সভাপতির মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দিয়েছে। তো তারপর থেকেও 2021 নির্বাচনের পর থেকেও আমি 2025 জন্য প্রস্তুতি নেই এবং যতটুকু সম্ভব শিলচরের মতো ঐতিহ্যপূর্ণ বিধানসভাটাকে কিভাবে কংগ্রেস দলের প্রার্থীকে জয়ী করা যায় সেটা নিয়ে অনেক দিন ধরেই কাজ করে আসছি শিলচরের মানুষের সাথে। এখানে আমার জন্ম হয়েছে, এই জায়গা থেকেই বড় হয়েছি, তো শিলচরের মানুষের সাথে একটা আত্মিক সম্পর্ক আছে। তো চেষ্টা করে যাচ্ছি যে শিলচরের মানুষ নিশ্চয়ই আশীর্বাদ করবেন, এই আশাটুকু নিয়ে দলের টিকিটের প্রত্যাশী হয়েছি। তো সেখানে আর কে কে টিকিটের জন্য অ্যাপ্লাই করেছেন বা কারোর সাথে আমার কোনো ডিফারেন্স নেই, কারোর থেকে আমি আলাদা বলেও মনে করি না। সবাই কংগ্রেস দলের। কতটুকু যোগ্য আপনি, মানে অন্যান্য থেকে? যোগ্যতাটা বিচার করবেন, টিকিট দেওয়ার ক্ষেত্রে বিচার করবে দলের হাইকমান্ড, দলের তৃণমূল স্তরের কর্মীরা। আর যদি টিকিট দল আমাকে দিয়ে দেয় তারপরে যোগ্যতাটা বিচার করবেন শিলচর শহরের, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যে প্রশ্নটা জানতে চাইছি, যে প্রশ্নটা, যেসব প্রত্যাশীরা রয়েছেন তাদের থেকে আপনি নিজেকে কতটুকু যোগ্য মনে করেন? দেখুন, তাদের সঙ্গে তুলনা সেটা কংগ্রেস দলের কর্মীরা বিবেচনা করবেন। কংগ্রেস দলের হাইকমান্ড শুনুন, আমি কারোর সাথে কোনোদিনই তুলনাতে যাই না। এটা দলের যারা কর্মী, যারা প্রত্যাশীরা আছেন সবাই কংগ্রেস দলের মানে কর্মী, কংগ্রেস দলের নেতা, সবাই যোগ্য। সবই যোগ্যতাটা বিচার করবেন দলের হাইকমান্ড, যোগ্যতাটা বিচার করবে দলের কর্মীরা। আপনার হিসাবে সবাই যোগ্য। আমি একজন অ্যাপ্লাই করেছেন, তো তার বিরুদ্ধে আমার কথা বলা গেছে, আমার দলেরই উনি একজন আমার সাথে প্রতিযোগিতা করছেন, যেই দলের জন্য টিকিট চাইবেন। তো সেটা নিয়ে আমার কোনো ওদের সম্বন্ধে আমার কোনো ইয়ে নেই। আমারই কলিগ,
আমারই সহকর্মী, তো সবাই চাওয়ার অধিকার আছে। দলে দলে বিবেচনা করবেন, হাইকমান্ড বিবেচনা করবেন, দলের কর্মীরা ওনাদের মতামত দেবেন। আচ্ছা, একটা ব্যাপার অভিজিৎ বাবু, শাসক দলে থেকে, শাসন ব্যবস্থায় থেকে আমরা দেখেছি যে সন্তোষ মোহন দেব, কর্ণেন্দু ভট্টাচার্য, বিতিকা দেবরা বা সুস্মিতা, হাল আমলের সুস্মিতা দেব, এরা কিন্তু একটা প্রতিবাদী সত্তা রয়েছে তাদের, এবং শাসক দলে থেকেও তারা কখনো দুধকে দুধ, জলকে জল বলতে তারা পিছপা হননি। এক্ষেত্রে কংগ্রেস দলের যে ভূমিকা বর্তমান সময়ে রয়েছে সেটা আমরা অনেকটা কিন্তু সেই অবস্থায় দেখছি না। বলবো শাসক দলে বিরোধী দলের যে ভূমিকা কংগ্রেসের সেটা আমরা দেখতে পাচ্ছি না। আপনিও কখনো কখনো এইসব বিষয় নিয়ে বিভিন্ন যেসব সমস্যা রয়েছে সেই সব সমস্যাগুলো নিয়ে কথা বললেও আপনিও কিন্তু অনেকাংশে চুপ রয়েছেন। এবং বলবো আমি, এই যে শাসক বিরোধী দলের ভূমিকা এবং আপনার কখনো কখনো চুপ থাকার ব্যাপারটা কেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, সন্তোষ মোহন দেব, কর্ণেন্দু ভট্টাচার্য, প্রয়াত নেতা দীনেশ প্রসাদ গোয়ালা, এদের সঙ্গে তো তুলনা করার প্রশ্ন উঠে না। এরা হচ্ছেন মানে রাজনৈতিক ক্ষেত্রে আমার গুরুদেবের মতন। তো তারা মানে যেভাবে কংগ্রেস দলে বা বরাক উপত্যকা যেভাবে নেতৃত্ব দিয়ে গেছেন সেটা অপূরণীয় থাকবে। এমনকি যদি আপনি বিরোধী মানে আজকে বিজেপি দলের কবীন্দ্র পুরকাইস্ত যে নেতৃত্ব দিয়ে গেছেন, বিমলাংশু রায় যে নেতৃত্ব দিয়ে গেছেন, আমি যদি রাজনীতি ঊর্ধ্বে উঠে বরাকের নেতৃত্বের ব্যাপারটা যদি বলি, বরাকে যেভাবে সন্তোষ মোহন দেব, কর্ণেন্দু ভট্টাচার্য, কমলেন্দু ভট্টাচার্য, কবীন্দ্র পুরকাইস্ত, বিমলাংশু রায়, যেভাবে আমি বলছি আপনাকে, যেভাবে ওনারা বরাক উপত্যকাকে নেতৃত্ব দিয়ে গেছেন, বরাক উপত্যকাকে যেভাবে দেশের মাটিতে পরিচয় করিয়ে দিয়েছেন, সেই জায়গাটা তো আজকে কোনোদিনই হয়তো আমার মনে হয় না পূরণ হবে বলে। আমি নেতৃত্বের কথা বলছি না, কিন্তু আমি আপনাকে বলি, বিরোধী দল হিসাবে আমি যখন জেলা কংগ্রেসের সভাপতি ছিলাম, আমার মনে হয় না যে কোনো একটা মানে দুর্নীতি নিয়ে বা কোনো একটা এই বরাকের যখন মানে বরাকের সাথে যখন বৈষম্যমূলক আচরণ হয়েছে, যখন আমরা দেখেছি যে স্থানীয় সমস্যা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কংগ্রেস দল সরব হয়েছে। কিছুটা জায়গাতে আপনারা দেখবেন যে কিছু সংখ্যক মিডিয়া যে বিরোধী দলের এই মানে যে ভূমিকা, বিরোধী দলের যে কার্যকলাপ সেটাকে ঠিক সেইভাবে প্রকাশ করে না। আরেকটা জিনিস আপনারা দেখবেন যে বর্তমানে যে শাসনকালে যারা আছেন, যারা শাসন ক্ষমতায় আছেন, তারা যেভাবে বিরোধীদেরকে মুখ চাপা মারে ধরার জন্য যে চেষ্টা চালিয়ে যান, যেভাবে ইডি সিবিআই দিয়ে বা আজকে যদি আমরা শিলচরের ক্ষেত্রে দেখবেন আপনি পুলিশ পাঠিয়ে যেভাবে হেনস্থা করা হয় বিরোধী দলকে, তারপরে একমাত্র কংগ্রেস দল যে সেটা তারপরও বিরোধীর যে ভূমিকা সেই ভূমিকা নেবানোর জন্য চেষ্টা করে, সবসময় কিন্তু দুর্নীতির এগেনস্টে, বৈষম্যের এগেনস্টে, সরকারের যেগুলা মানে জনবিরোধী নীতিগুলোর এগেনস্টে সবসময় কংগ্রেস দল কিন্তু আওয়াজ তুলে যায়। না, সেটা কংগ্রেস দলের কথা বলছেন আপনি। আমরা আপনাকে দেখেছি হয়তো পুরসভার যে গান্ধী মেলা নিয়ে গত বছর আমরা দেখলাম আপনাকে আন্দোলন করতে, গান্ধী মেলার বিষয়টি নিয়ে, রাঙ্গির খাল বা বিভিন্ন নালান নর্দমা নিয়ে আপনাকে আন্দোলন করতে দেখেছি। কিন্তু যে অর্থে কংগ্রেস দলের এগিয়ে আসা উচিত ছিল, সেই অর্থে কি আপনার মনে হয় এসছে? দেখুন, কংগ্রেস দল সবসময় চেষ্টা করে গেছে যে বিরোধী দলের যে ভূমিকাটা, আমি আবারও বলছি আপনাকে, আপনি যদি দেখেন শুধু রাঙ্গের খাল বা গান্ধী মেলার দুর্নীতি নয়, আপনি যদি দেখুন যখন ডিলিমিটেশনের ফলে বরাকে 2টা আসন কর্তন করা হয়েছিল, তখন সবচেয়ে বেশি আমি বরাক উপত্যকা ভিত্তিক স্ট্রাইক বন্ধের ডাক দিয়েছিলাম। সবচেয়ে বেশি আমি আন্দোলন করেছি, 2-3বার আমার গ্রেপ্তার হতে হয়েছে, পুলিশ দিয়ে বিভিন্নভাবে হুমকি দেওয়ানোর চেষ্টা করা হয়েছে, বন্ধের আগের দিন আমাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। তারপরে কিন্তু বন্ধ সফল হওয়ার জন্য জনসাধারণ সাহায্য করেছেন এবং আমরা অগ্রণী ভূমিকা নিয়েছি। তাছাড়াও যদি আপনি দেখেন যে আজকে যেভাবে এই উন্নয়নের নামে যে দুর্নীতি চলছে, সেটা নিয়ে সবসময় চেষ্টা করি সরব হওয়ার জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আপনি যদি গান্ধী মেলায় ম্যাটার বলুন, আপনি যদি পৌরসভার যে আজকে গত 5 বছর ধরে নির্বাচন হচ্ছে না সে ব্যাপারে যদি দেখুন, বারবার আমি আন্দোলন করেছি, মিউনিসিপ্যালিটি ঘেরাও করেছি, মিউনিসিপ্যালিটিকে বারবার, কিন্তু আজকে সরকার বিরোধী দলের আন্দোলনকে ওনারা পাত্তা দেয় না।
আজকে সরকার বিরোধীর ভূমিকা, যেটা গণতন্ত্রের সবচেয়ে বড়, যেভাবে সরকার পক্ষের ভূমিকা থাকে বিরোধীদের ভূমিকা থাকে। তাহলে তো বলতে হবে বিরোধীরা সেই অর্থে ব্যর্থ। না, বিরোধীরা ব্যর্থ বললে হবে না। বিরোধীরা আজকে দেখুন, গণতন্ত্রকে যদি কেউ হত্যা করার চেষ্টা করে, বর্তমান সরকার যেভাবে আজকে গণতন্ত্রকে হত্যা করতে চলছে, আজকে বিরোধীদেরকে আপনি দেখবেন বিধানসভাতে বা লোকসভাতে বিরোধীরা যখন কোনো কিছু নিয়ে আওয়াজ তুলে তখন লোকসভা মুলতবি করে দেওয়া হয়। দেখবেন বিরোধী ছাড়া অনেক বিল পাস করা হয়। তো এই ক্ষেত্রে যে যতটুকু আপনাদের আওয়াজ তোলা দরকার ছিল সেটা তো শহরবাসী দেখছেনই, বা যারা শহরে রয়েছেন তারা দেখছেন, যতটুকু আওয়াজ তোলার দরকার ছিল আমার তো মনে হয় সেই অর্থে আপনারা সেই আওয়াজটুকু তুলতে দেখুন, পারছেন না। শহরবাসীরা সবকিছু দেখেন, জনগণ সবকিছু দেখছেন। যে বিশেষ করে আমি যখন সভাপতি ছিলাম 3 বছরে, 3 বছর সময়কালে আপনার যদি হয় অলমোস্ট আমি 1000 দিন পেয়েছি। 1000 তো একটু কম দিন পেয়েছি, আমি 3 বছরও সম্পূর্ণ হয়নি। তো এই 800-900 দিনের মধ্যে আমার মনে হয় 500 দিনই আমি আন্দোলন করেছি, এবং এটা শিলচর শহরের প্রত্যেক মানে নিউজ চ্যানেলে হোক, ইলেকট্রনিক মিডিয়াতে হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, জনগণ দেখছেন। কিন্তু এই মুহূর্তে আপনি পুরসভার নির্বাচনের কথা বলছিলেন, আজকে 5-5.5 বছর হয়ে গেল পুরসভার নির্বাচন হচ্ছে না। সেক্ষেত্রে কিছু কিছু আন্দোলন বা কয়েকটা বলবো আমি মিটিং মিছিল ছাড়া কংগ্রেস দলের যে ভূমিকাটা থাকা দরকার ছিল সেই ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি না। না হলে অন্তত আইনি পদক্ষেপেও আপনারা যাচ্ছেন না, না হলে হয়তো শিলচর শহরের যে পুরসভা নির্বাচন সেটা হয়তো হতে পারতো যদি আপনারা আইনি পথে যেতেন। এটা মানছেন তো? দেখুন, আজকে যখনই আমরা আইনি পথে যদি যেতাম তাহলে আজকে বিজেপি দল বলতো যে আমরা আইনের পথে গিয়ে স্টে অর্ডার করিয়ে মিউনিসিপ্যালিটি নির্বাচনটাকে বন্ধ করে দিয়েছি। এই যে আমরা সবসময় নির্বাচনের পক্ষে। আমরা বারবার বলেছি যে মিউনিসিপ্যালিটি দেখে কর্পোরেশন উন্নতি করা হয়েছে, ভালো কথা, কিন্তু আপনি দেখবেন শিলচর এবং যোরহাট একসাথে দুইটা মিউনিসিপ্যালিটিকে কর্পোরেশন করা হয়েছে, কিন্তু যোরহাটে দেখা গেছে যে মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে, তারপর যখন কর্পোরেশন উন্নত করা হয়েছে তখন আবারও সেটা নতুন বডি বানানো। দায়ী কাকে করবেন? সেটা দায়ী শিলচরের বিধায়ক এবং মুখ্যমন্ত্রী। কিন্তু এই বিধায়কের সঙ্গেও তো আপনি রেড ক্রসে যুক্ত রয়েছে। রেড ক্রসে আমি বিধায়কের সাথে যুক্ত নয়। না, আপনি রেড ক্রসে শুনেন, আমি আপনাকে স্পষ্ট করে দিই, আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। বিভ্রান্ত করছি না। রেড ক্রসে বিধায়কের সাথে যুক্ত বলে আমি রেড ক্রসে নয়। আপনি নির্বাচিত হয়ে আমি রেড ক্রসে গিয়েছি। রেড ক্রসে 21 জন সদস্য, রেড ক্রসে যে সম্মানীয় সদস্যরা আছেন উনারা ভোট দিয়ে আমাদেরকে জয়ী করে রেড ক্রসে পাঠিয়েছেন। আপনি জয়ী করে গেছেন? হ্যাঁ। রেড ক্রসের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী নির্বাচিত কোনো জনপ্রতিনিধি সম্পাদক হতে পারেন না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিলচরের বিধায়ককে নির্বাচিত জনপ্রতিনিধি তিনি আবার সম্পাদক। আজকের দিনে আপনি বলুন রেড ক্রসের কি অবস্থা, আপনার থেকে জানতে চাই। দেখুন, রেড ক্রসে 5 বছর আমাদের টার্ম থাকে 3 বছরের। 2017 ইংরেজিতে আমরা নির্বাচিত হয়েছিলাম, 2020 ইংরেজিতে আমাদের কার্যকাল সমাপ্ত হয়েছে। তারপর কোভিড পিরিয়ড ছিল, তখন ডিসি মহাশয় এটা প্রেসিডেন্ট থাকেন বাই ভার্চু অফ পোস্ট। ডিসি 6 মাসের জন্য একটা দিয়েছিলেন বানিয়ে, এডক কমিটি বানিয়ে দিয়েছিলেন। ঠিক 6 মাস পর থেকে আমাদের কোনো রেড ক্রসের সাথে কোনো নেই, আমরা যোগাযোগ নেই। কারণ এই হওয়ার পর থেকে আমরা রেড ক্রসের শুধু একটা, এখন বর্তমানে আমরা একজন অ্যাক্টিভ মেম্বার, সক্রিয় সদস্য। রেড ক্রসের বর্তমান অবস্থাটা কি চলছে? রেড ক্রসে বর্তমানে বহুত দুরবস্থা আছে, এটা সত্যি। কি দুরবস্থা? দুরবস্থার মধ্যে সবচেয়ে বড়, দেখুন রেড ক্রসে অনেক সমস্যা জর্জরিত। রেড ক্রসে মনমোহন সিং এর সময়কার মনমোহন সিং একটা ফান্ড দিয়ে একটা বিল্ডিং বানানো হয়েছিল, যে বিল্ডিংটা আজকে পর্যন্ত স্টার্ট হয়নি। বর্তমান এখানে আনটাইড ফান্ড থেকে 2 বার 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেটা নিয়ে আর একটা, আমরা যখন বোর্ডে ছিলাম তখনই প্ল্যান এস্টিমেট করা হয়েছিল এটা সামনে একটা অফিস কাম ব্লাড ব্যাংক কাম হবে, এই গ্যারেজ সহ একটা বিল্ডিং হবে, 5 স্টোরিজ বিল্ডিং। সেই বিল্ডিংয়ের দেখেছি আমরা কাজ চলছে এখন, এবং ডক্টরের অভাব, ঠিকমতো ডক্টর নেই সেখানে। ডক্টরের অভাব থাকাতে সেখানে রোগীর সংখ্যাও কম, রোগীর সংখ্যা কম থাকাতে রেড ক্রসে ইনকাম কম, যেহেতু ইনকাম কম সেই কারণে অনেক সময় বেতনও হচ্ছে না। সেটাও কোনো সময় স্টাফদের সাথে কথা হয়, স্টাফরা ফোন করেন। আজকের দিনে রেড ক্রস প্রায় 5 মাস হতে চললো বন্ধ, বেতন পাচ্ছেন না। না, আবারও শুনেছি আমি রেড ক্রসের স্টাফদের সাথে তো সম্পর্ক আছে,
ওনারা মধ্যে 3 মাস বেতন পাইনি, এখন আবার বেতন পেয়েছেন ওনারা। কিন্তু রেড ক্রস হসপিটাল তো বন্ধ, এখন যে আবার- হাসপাতালের না, সঙ্গে হাসপাতাল এখন আবার চলছে। মাদার টেরেজার শুনেন, সম্পর্ক রয়েছে। রেড ক্রসের ব্যাপারটা হচ্ছে, রেড ক্রসে ডক্টরের সংখ্যা বাড়াতে হবে। রেড ক্রসে একজন ডক্টরের উপর নির্ভরশীল, এবং সেই ডক্টর যখনই সময় দেননি রেড ক্রসে, তখনই রেড ক্রসটা বন্ধ হয়ে যায়। সেটা নিয়ে আমি অনেকবার বোর্ড মিটিংও বলেছি, অনেক রেজলিউশনে আছে যে রেড তো ক্রসে আরো যেহেতু ডাক্তার আনা আপনি একজন এই রেড ক্রস কমিটির নির্বাচিত প্রতিনিধি, আপনি এই বিষয়গুলো কেন সামনে নিয়ে এলেন না? যেখানে অতি কম খরচে একটা রোগীর চিকিৎসা করা যায় রেড ক্রসে, সেটা আপনিও জানেন। দেখুন, আমি আপনাকে একটা জিনিস বলি। আপনি বোর্ড মিটিংয়ে বলেছেন দীপায়নবাবু এখানের এই যে চূড়ান্ত যে একটা ব্যর্থতা বলবো আমি, রেড ক্রস বন্ধ হয়ে পড়ে থাকা, আজকের দিনে রেড ক্রসের কোনো ধরনের চিকিৎসা হচ্ছে না আপনি বলছেন, কিন্তু আমি হলফ করে বলতে পারি রেড ক্রসের চিকিৎসা হচ্ছে না, শুধু নার্সিং স্কুলটা চলছে। আমি আপনাকে বলি, যে প্রতিষ্ঠানে আপনি কাজ করবেন বা যে প্রতিষ্ঠানে আপনাকে জনগণ হোক বা এই প্রতিষ্ঠানের সদস্যরাই হোক আপনাকে যখন নির্বাচিত করে পাঠাবে, সব জিনিস স্বার্থের ব্যাঘাত ঘটলে, সব জিনিস নিজের মন মতো না হলে, যে পত্রপত্রিকা ফলাও করে সেই প্রতিষ্ঠানকে আপনি অসম্মানিত করবেন, সেটা আমি মনে করি না কোনো ব্যক্তির সেটা উচিত। তো কাকে দায়ী করছেন? কারণ রেড ক্রস ইজ এ নন পলিটিক্যাল অর্গানাইজেশন। রেড ক্রস একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। মানে আপনি কি এককভাবে বিধায়ককে দায়ী আমি করছেন? আমি আপনাকে বলছি, রেড ক্রস ইজ এ ইন্টারন্যাশনাল এনজিও। রেড ক্রসের নিজস্ব একটা আইন আছে, সেটা রাজনৈতিক মঞ্চ না। আজকে রেড ক্রসের অনেক জিনিস আমার রেজলিউশনের মধ্যে আপনারা পাবেন, যে রেজলিউশনের মধ্যে আমার অনেক প্রস্তাব আছে। যে যতটা হয়েছে, বোর্ড মিটিং হয়েছে, প্রত্যেকটা বোর্ড মিটিংয়ে আমার কোনো না কোনো একটা প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সেটা নিয়ে আমি যে পত্রপত্রিকা ফলাও করব, যে আজকে রাজনৈতিক স্বার্থে দীপায়ন চক্রবর্তী আরেকটা দলের লোক, আমি আরেকটা দলের লোক, যে আমি রাজনীতির স্বার্থে এটাকে নিয়ে বাজারে নিয়ে আসবো, সামনে নির্বাচন আসছে। না, সেটা রাজনীতি হোক অভিজিৎ বাবু, সেটা রাজনীতি হোক আর সামাজিক হোক, সেটা কথা নয়। কথা হলো গিয়ে একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ে রয়েছে, মানে মানুষের জন্য যে প্রতিষ্ঠানটা, সাধারণ মানুষের যে প্রতিষ্ঠান, সেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। আপনার প্রশ্নটা শেষ হলে আমি আপনাকে উত্তর দিচ্ছি। ব্যাপারটা এই হচ্ছে, ব্যর্থতার দায়টা কার? আমি আপনাকে বলছি, একটা কথা হচ্ছে রেড ক্রস, আপনি আমার কথাটা ভালোভাবে হ্যাঁ, বা বলুন, দর্শকরা আমি নিশ্চয়ই শুনতে বুঝবেন। পাচ্ছি। রেড ক্রসটা হচ্ছে নন পলিটিক্যাল অর্গানাইজেশন। একদম। রেড ক্রসটা হচ্ছে একটা সেবামূলক সংস্থা, ঠিক আছে? রেড ক্রসে যেহেতু এটা রেড ক্রসের আইন আছে, 1920 আইন করা আছে রেড ক্রসের জন্য। রেড ক্রসে নির্বাচিত বোর্ড হয়, এবং সেটাতে আপনারা জানবেন যে 11 জনের এক্সিকিউটিভ বডি হয়। হ্যাঁ, সেখানে আমরা যে ছিলাম টোটাল 21 জন জয়ী হয়ে যায়। 11 জনে যাকে সমর্থন করে এই পক্ষ থেকেই সেক্রেটারি চেয়ারম্যান হয়। তো আমরা 10 জন ছিলাম, আমাদের অপোজিশনে দীপায়ন চক্রবর্তী, নীলোৎপল সেনগুপ্ত, ওনারা 11 জন ছিলেন। ওনাদের এক্সিকিউটিভ বডি হয়েছে, আমরা অপোজিশনে ছিলাম। কিন্তু তারপর থেকেই গঠনমূলক যেগুলা সমালোচনা বা গঠনমূলক যেগুলা রেড ক্রসকে উন্নয়নের যেগুলা চিন্তাধারা, সেটা নিয়ে আমি সবসময় রেড ক্রসের বোর্ড মিটিংয়ে সরব হয়েছি। রেড ক্রসে জেনারেল মিটিং করা প্রয়োজন, যেটা ইয়ারলি জেনারেল মিটিং করার প্রয়োজন। আজকে 7 বছর 8 বছর ধরে জেনারেল মিটিং হচ্ছে না। আমরা অপেক্ষায় আছি যেদিন জেনারেল মিটিং হবে, সেদিন রেড ক্রসের যারা সদস্যরা আছেন, প্রায় 1200-র মতো সদস্যরা আছেন, অ্যাক্টিভ মেম্বার আছেন, তাদের সামনে আমরা মতামতটা তুলে ধরবো। কতদিন বন্ধ থাকবে? কিন্তু আপনাকে কতদিন রেড ক্রসটা বন্ধ না 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 থাকবে? না, আমি আপনাকে বলছি, আমি আসছি রেড ক্রসের কথাতে আসছি, আমি বন্ধর কথাটাও আসছি। কিন্তু সেই ব্যাপারটা নিয়ে আজকে আমার পিরিয়ড শেষ, আজকে নির্বাচন সামনে আসছে, আমি একজন প্রত্যাশী, এখন আমি রেড ক্রসকে নিয়ে রাজনীতি করলাম, আজকে আমি দীপায়ন চক্রবর্তী এগেইনস্টে রেড ক্রস নিয়ে কথা এই বললাম। বিষয়গুলো অভিজিৎ বাবু, এই শুনেন, বিষয়গুলো তো সাধারণ মানুষের সামনে আসা উচিত ছিল। আর যেহেতু বলছেন আপনি সাধারণ মানুষের সামনে সেটা, যেহেতু বলছেন আপনি বিরোধী পক্ষে রয়েছেন সেই রেড ক্রস কমিটিতে, সেটা রেড ক্রসের যারা সদস্যরা আছেন, রেড ক্রসের যারা অ্যাক্টিভ মেম্বাররা আছেন, তাদের সামনে আমরা যখন জেনারেল মিটিং হব তখন আমরা সবকিছু তুলে ধরবো। বাট আপনি বলছেন বারবার হসপিটাল বন্ধের কথা। হসপিটালে আবারও আমি শুনেছি ডক্টর অখিল পাল আবার এসে উনি এখানে কাজ করছেন, এবং বর্তমানে রেড ক্রসের হসপিটাল চলছে। মধ্যে 3 মাস প্রায় বন্ধ ছিল। সেটা নিয়েও আমরা, যেহেতু এটা মানে অ্যাক্টিভ মেম্বার বা এখানে আমরা ইলেক্টেড এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, সেই হিসেবে আমাদের কিছু দায়িত্ব বর্তায়। আমরা কয়েকবার গিয়েছি, আমরা সেই ব্যাপারে কীভাবে এটাকে আবারও করা যায় সেদিকে আমরা
চেষ্টা করেছি, কিন্তু দীপায়ন চক্রবর্তীকে আমরা সেই জায়গাতে এমএলএ হিসাবে কোনোদিন আমরা দেখিনি। নাম্বার ওয়ান, এখানে আমরা যদি ওনার বিরুদ্ধাচরণ করি তাহলে এজ সেক্রেটারি হিসাবে বিরুদ্ধাচরণ করব। একদম হ্যাঁ, স্বাভাবিক। কারণ যে আপনি জায়গাতে যাবেন সেই জায়গার যে সেই atmosphere, চেয়ার কথা বলবে। সেই জায়গার অ্যাটমসফিয়ারকে আপনার সম্মান করতে হবে। আমি একটা হসপিটালে গিয়ে হসপিটালে নির্বাচিত প্রতিনিধি হয়ে আমি যদি এটাকে রাজনীতির মঞ্চে নিয়ে আসি, তা আমার মনে হয় না এটা সুন্দর হবে। আমি সেটা কিন্তু রাজনীতির কথা বলছি না আপনাকে, যেহেতু আপনি ব্যক্তিগতভাবে একজন আপনি যে কথাটা বারবার বলছেন যে আমি তার কেন এটাকে মুখ খুলিনি সাধারণ মানুষের সামনে, সেটা সাধারণ মানুষের সামনে মুখ খোলাটা, রেড ক্রস নামটাকে অপমান করাটা, সেটা আমি মনে করি না যে আমাকে যে মানে একটি মেম্বাররা ভোট দিয়ে পাঠিয়েছেন সেই অপমান করার দায়িত্বটুকু আমার না। আপনি নিজে বলছেন পুরসভার নির্বাচন হয়নি 5 বছর, আপনি নিজে বলছেন 4 বছর। পুরসভা একটা পলিটিক্যাল বলছি আমি আপনাকে রেড ক্রসের নির্বাচন হয়নি, নতুন কমিটি গঠন করেনি, কোভিড পরবর্তী সময়ে সেটা বন্ধ ছিল। পাশাপাশি শিলচর শহরের আরো হাজারো সমস্যা রয়েছে। যানজট সমস্যা একটা বড় সমস্যা শিলচর শহরের। রাঙ্গের খালে সেটা দুদিক বন্ধ রেখে মধ্যে কাজ চলছে, সম্মুখ গতিতে কাজ চলছে। সেটা জল নিষ্কাশন, তারপর বর্জ্য নিষ্কাশন এবং অবৈধ দখল, এই বিষয়গুলো শিলচর শহরের এই মুহূর্তে প্রধান সমস্যা। সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো যানজট সমস্যা। এই বিষয়গুলো নিয়ে যে আপনি কি মনে করেন আপনারা যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা বিরোধী দল হিসাবে আপনাদের পদক্ষেপগুলো সার্থক হয়েছে? দেখুন, কোনো কোনো ক্ষেত্রে আমরা ছোট ছোট ব্যাপারে সাফল্য পেয়েছি, আর কোনো কোনো ক্ষেত্রে আমরা সাফল্যতা পাইনি। কিন্তু আজকের দিনে জিনিস দেখবেন যে এই যে ড্রেনের একটা যে উন্নয়ন নামে যে একটা যজ্ঞ চলছে, যে ড্রেনের যজ্ঞ দেখবেন শিলচর শহরে চলছে। কোন ড্রেন? রাঙ্গের খাল? না, রাঙ্গের খাল বলছি না, ছোট ছোট যেগুলো ড্রেন মিউনিসিপ্যালিটির ফান্ড এনে পিডব্লিউডিতে কাজ করানো হচ্ছে, যেটা মিউনিসিপ্যালিটিতে কোনো নির্বাচিত বোর্ড নেই, সেখানে ওনারা কেউ ডিসিশন নিতে পারেন না উইদাউট ইলেক্টেড বোর্ড, বাট মিউনিসিপ্যালিটির ফান্ড নিয়ে পিডব্লিউডিতে ঢুকানো হয়। নিয়ে যেটা কর্মযোগ্য যে শিলচরে চলছে, যেগুলো আপনার ড্রেনের কাজ দেখবেন, একটা কাজও আজকে বিগত 5 বছরে কমপ্লিট হয়নি। 5 বছরে বললে ভুল হবে, 7-8 বছরে অনেক প্রজেক্ট এখনো কমপ্লিট হয়নি, ছোট ছোট যেগুলো প্রজেক্ট। সেটা নিয়ে যখন আমরা প্রায় জায়গাতে, যেমন রাঙ্গের খালের যে কাজটা, রাঙ্গের খালের কাজটা 2022 ডিসেম্বর ইংরাজিতে মুখ্যমন্ত্রী এসে শিলান্যাস করেছিলেন এবং সেটার টেনিওর ছিল 1 ইয়ার। আজকে 3 বছর চলছে, এখন পর্যন্ত 60% কাজ কমপ্লিট হয়নি। এনক্রোচমেন্টের মধ্যে অনেক দুর্নীতি হয়েছে, আমরা সেটা নিয়েও বারবার আওয়াজ তুলেছি। আমরা বিশেষ করে ড্রেনের কাজ, আজকে শিলচর শহরে আপনি দেখবেন সব দিকে ড্রেনের কাজ শুরু হয়েছে, কিন্তু একটা ড্রেনেরও আপনি লিঙ্কেজ পাবেন না, জলটা যাবে কোথায় সেই লিঙ্কেজটা আপনারা পাবেন না। ড্রেনের কাজ শুরু হয়েছে, কোনো কোনো জায়গাতে আমরা এতটুকু পেয়েছি, আপনি দেখবেন যে আমরা সাংবাদিকদেরকে সাথে নিয়ে, পিডব্লিউডি কনসার্ন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদেরকে সাথে নিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। জনসাধারণ আমাদেরকে ডাকেন যে রোডের বদলা বাঁশ লাগানো হয়েছে, এমনও কাজ দেখা হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা কাজ আমরা দেখিয়েছি যে শিলচরের বিধায়ক, উনার কিছু লেজুর ভিত্তিক ঠিকাদার আছেন, এই 1-2 জন ঠিকাদারে কিভাবে পকেটে মানে টাকা পড়া যায়, সেটাই হচ্ছে ওনার উদ্দেশ্য, উন্নয়নের উদ্দেশ্যটা। একটা ড্রেনের কাজও কমপ্লিট হয়নি, যেখানে আগামীকালকে ব্রহ্মপুত্রের উপর নতুন একটা ব্রিজ হয়ে গেছে 1-1.5 বছরে, কিন্তু শিলচর শহরের 50,000 টাকার কালভার্টের কাজও কমপ্লিট হয় না। এই যে ওনারা, আমি একটা ইনস্টেন্স দিচ্ছি, এই মন্দির দিঘির পার, মন্দির দিঘির ভিতরে গিয়ে দেখবেন এখানে একটা দিঘি আছে, বড় দিঘি আছে, সেটাতে 2023 ইংরাজিতে, 2023 ইংরাজিতে বর্ষার সময় সেটা জলে, বর্ষার মানে জমা জলে এসে ওই মন্দির দিঘির ওয়াল এবং রাস্তাটা ভেঙে গিয়েছিল। সেই ওয়ালটা ছিল মিউনিসিপ্যালিটির আর রাস্তাটা ছিল পিডব্লিউডির। সেটা একটা লিঙ্ক রোড ফ্রম হসপিটাল রোড টু ঈদগাহ রোড। অনেক মানুষ যাতায়াতের সুবিধার জন্য বা যানজটের জন্য এই রাস্তাটা ব্যবহার করে থাকেন। 2022 যেটা ফ্লাডে, 2022 ফ্লাডে হয়নি, কিন্তু 2023 বর্ষার সময় হয়েছে। 23 বর্ষায় সেটাতে 4টা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাম্বুলেন্স একটা গর্ততে পড়েছে, কিন্তু তারপরে এখানে কাজ শুরু হয়নি। বিধায়ক একবার গিয়ে খবর নেননি। সেই জায়গাতে আমি গিয়ে পিডব্লিউ ডিপার্টমেন্টকে অনুরোধ করে, পিডব্লিউ ডিপার্টমেন্ট আমার কথার সাথে সাথে ওনারা কাজ ধরেছেন এবং সেটাতে আজকে দেখবেন আপনি রাস্তার কাজ হয়েছে, এই ওয়ালের কাজ হয়েছে। আপনি দেখবেন এই শ্যামানন্দ বাবার আশ্রমের পিছন সাইডে যে গত বর্ষার সময়
দেখা গেছে যে ড্রেইনের জল, এই যে সিঙ্গির খালের জল এসে একবারে মানে জাবড়া, মানে নালা নর্দমা জাবড়া প্রত্যেকটা মানুষের ঘোরে প্রায় 6 মাস। অভিজিৎ বাবু, সেই জায়গাতে আমি গিয়ে আপনার মিউনিসিপ্যালিটি তৎকালীন যিনি ছিলেন, এক্সিকিউটিভ অফিসার ছিলেন, ওনাকে দিয়ে সঙ্গে সঙ্গে ড্রেন পরিষ্কার করা কাজ করিয়ে দিয়েছি। অভিজিৎ বাবু, হ্যাঁ, বলছিলাম এইসব যে কাজের কথা বলছেন আপনি, হ্যাঁ, আমরা তো সামাজিক মাধ্যমে বিধায়ককে দেখতে পাচ্ছি, তিনি বিভিন্ন ধরনের কাজ করছেন, লাইভ ইত্যাদি যেখানে যাচ্ছেন লাইভ টাইপ করছেন। আপনাদের দেখা যাচ্ছে না কেন? শহরবাসীর প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন, যদি কাজে দুর্নীতি হয়ে থাকে, যদি কাজে দেরি হয়ে থাকে, যদি কাজে নয়ছয় হয়ে থাকে, যা কিছুই হয়ে থাকে, তবে আপনাদের দেখা যায় না কেন? না তাহলে বোধহয় আপনি দেখেননি, শহরের মানুষ ঠিকই দেখছেন, শহরের মানুষ বা শহরবাসী দেখছেন, যারা দেখছেন তারা শহরের বাসী দেখছেন, সেই অর্থে আপনাদের দেখা যায় না কেন? আপনি সেটা বললে আমি প্রথমেই শুরুতে বলেছি হয়তো মাঝে মধ্যে আপনাকে দেখা যাচ্ছে। শুনেন, আমাকে দেখা যাচ্ছে আমি কংগ্রেস দলের একজন কর্মী, আমাকে দেখা যাও, কংগ্রেস দলের অন্য কোনো কর্মীকে দেখা যাও, প্রত্যেকটা দুর্নীতি নিয়ে, শহরের দুর্নীতি নিয়ে সকাল থেকে আমাদের কাছে 4টা-5টা আমার কাছে ফোন আসে যে আপনি আজকে এদিকের রাস্তার ড্রেনের কাজটা শুরু হয়েছে, খুব বাজেভাবে চলছে, আপনি একবার আসবেন, এখানে কাজ শুরু হয়েছে, একটু কাজ করে বন্ধ হয়ে গেছে, সেটা দিয়ে আপনি এসে একটু কথা বলেন। আমরা প্রত্যেকটা নিয়ে কথা বলেছি, সেটা শহরবাসী কেউ অস্বীকার করবেন না যে প্রত্যেকটা নিয়ে কথা বলেছি। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনারা যেটা বলছেন যে কি দীপায়ন চক্রবর্তী যিনি বর্তমানে বিধায়ক, মাননীয় বিধায়ক, উনাকে দেখছেন আপনি লাইভ করার জন্য। উনি তো লাইভ করবেন না, আমি লাইভ করব। উনি বিধায়ক, উনি দুর্নীতির সঙ্গে জড়িত, উনি ঠিকাদারি করাচ্ছেন, ঠিকাদারও উনার, সরকারও উনার, কাজও উনি করাচ্ছেন, তো লাইভ তো উনিই করবেন। তাহলে বলতে হয় দীপায়ন চক্রবর্তী কাজ করছেন। কি কাজ করছেন সেটা তো শহরবাসী দেখছেন, যে আজকে পর্যন্ত শহরে একটা ড্রেনের কাজও এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। আজকে বিবেকানন্দ রোডের রাস্তার কাজ 8 বছর চলছে, সেটা আজকে পর্যন্ত অর্ধসমাপ্ত রয়েছে। শিলচরে জেলা গ্রন্থাগার, যে জেলা গ্রন্থাগার শিলচরে একমাত্র জায়গা যেখানে শিলচরের স্থানীয় শিল্পীরা কম বাজেটের মধ্যে ওনাদের প্রতিভা সাব্যস্ত করতে পারেন, সেটা আজকে 7 বছর চলছে, এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। শিলচরের উন্নয়নটা কোথায় হয়েছে? আজকে ফ্লাইওভার আমরা দেখলাম 2022 ইংরেজিতে এখানে ক্যাবিনেট মিটিং হলো, সেই ক্যাবিনেট মিটিংয়ে প্রস্তাব নেওয়া হলো 2টা ফ্লাইওভার হবে শিলচরে। আজকে 2026 ইংরাজির নির্বাচনের কালে ঘন্টা বাজার বাকি, হয়তো 2-4 দিন 5 দিনের মধ্যে হয়তো নির্বাচনে ঘন্টা বাজবে। এখন পর্যন্ত বিধায়ক বলছেন, বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে ফ্লাইওভারের শিলান্যাস হবে। বাজেট মিটিং হওয়ার, ক্যাবিনেট মিটিং হওয়ার পর যখন আপনার ইয়েতে বাজেট মিটিংয়ে সেটা পাস হলো 2023-এ, আজকে 2 বছর যাওয়ার পর এখনো শিলান্যাসটা খালি নির্বাচনের সময় না, জনগণকে ললিপপ দেওয়ার জন্য শুধু করবেন, শিলান্যাস করবেন। সেটাই হচ্ছে বিধায়কের উন্নয়ন। আপনি সভাপতি হওয়ার পর 3টা নির্বাচন পেয়েছেন এবং আপনি সভাপতি হওয়ার পেছনেও দলের কান পাতলে অনেক কানাঘোষা শোনা যায়। আপনি আপনার দলের একজন শীর্ষ নেতৃত্বকে বলে, আপনার শাসক দলের একজন মন্ত্রীকে বলে তারপর আপনি আপনার সভাপতির পদটি পেয়েছেন, এই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে কংগ্রেসের কান পাতলে। এই বিষয়টি নিয়ে কি বলবেন? এই বিষয় নিয়ে আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ এই ধরনের কথা বলবে না, সেটাকে উত্তর দেওয়াটাও আমি প্রয়োজন মনে করি না। যে আমার দলের শীর্ষ নেতা অন্য দলের মন্ত্রীর কথা শুনে আমাকে সভাপতি দেবেন, আমার 28 বছরের কার্যকাল কংগ্রেস দলের, যেটার মধ্যে কোনো ব্রেক নেই, যেটা আমি ছাত্রজীবন থেকে একনিষ্ঠভাবে কংগ্রেস কর্মী হিসেবে কাজ করে আসছি, তো সেটার মধ্যে কে কি বলবেন, বাজারে পেছনে কি বলবেন, সেটা নিয়ে আমার যায়ও না আসেও না, সেটা নিয়ে আমার উত্তর দেওয়ার মানে আমি মনেও করি না। 3টি নির্বাচনের মধ্যে সবচাইতে জলঘোলা যে বেশি নির্বাচনটিতে হয়েছে আপনার সভাপতিতে, সেটি ছিল পঞ্চায়েত নির্বাচন। এবং এই পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনে আমরা দেখলাম দুর্নীতি বলবো না, চূড়ান্ত একটা ব্যর্থতার রূপ বলবো আমি, আমরা দেখলাম 2টি জেলা পরিষদ আসনে 4টি টিকিট দেওয়া হয়েছে। পাশাপাশি যেখানে যে হোটেলে আপনারা ব্যবস্থা করেছিলেন, সেই হোটেলে রাত্রে সিআরপিএফ লাগিয়ে মানুষকে জটলা সামলাতে হয়েছে। এই ধরনের ব্যবস্থা দেখলাম। আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। পবন সিং গাটোয়ারের কাছে যে রিপোর্টটা পাঠানো হয়েছিল,
সেই রিপোর্টের নাকি আপনার বিরুদ্ধে আর্থিক নয়চয়, দল বিরোধী কাজ ইত্যাদির অভিযোগ রয়েছে এবং শাসক দলের ইশারাতেই অভিযোগ আপনার বিরুদ্ধে, শাসক দলের ইশারাতেই আপনি বিভিন্ন জায়গায় জেলা পরিষদ হোক বা এপি হোক এই আসনগুলো বন্টন করেছেন। এই বিষয়টা নিয়ে আপনার দলের ভেতরে কিন্তু মারাত্মক একটা কানাঘুষা আছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আচ্ছা, আমি আপনাকে মানে এটার উত্তর দুটা কথার মধ্যে শেষ করে দিই। এক নম্বর কথা হচ্ছে আর্থিক লেনদেনে কোনো কথা অভিযোগ আমার এগেনস্টে আছে নাকি, আমি জানতে চাই আপনার কাছে। না, আমি আমি না, আপনি আমি তো বলেছি শুনেছেন। যে কানাঘুষা শুনেছেন, চলছে, আচ্ছা। শুনেছি, আচ্ছা, শোনা আর্থিক যাচ্ছে। শুনেন, একটা পঞ্চায়েত নির্বাচনে 25টা জেলা পরিষদ আসন ছিল, 162টা এপির আসন ছিল। সেই জায়গাতে কোনো একটা প্রার্থী, কোনো ব্যক্তি, কোনো কংগ্রেস কর্মীরা সেটা নিয়ে সমালোচনা করবেন না, সেটা যারা অকংগ্রেসী কিছু আছেন বা সরকার পক্ষের কিছু লোক আছেন যারা সবসময় কংগ্রেসের কিভাবে মানে ইয়ে করা যায়, কংগ্রেসের চেহারাটাকে কীভাবে নষ্ট করা যায়, সেটাই ওনাদের কাজ, ওনারাই হয়তো এটা করবেন। কিন্তু আমি ওদেরকেও চ্যালেঞ্জ জানাই এবং সমগ্র কাছাড় জেলার প্রত্যেকটা যারা আজকের দিনে কংগ্রেসের দলের দাবিদার ছিলেন টিকেটের পঞ্চায়েত নির্বাচনে, যারা টিকিট পেয়েছেন বা যারা পাননি, সেই লিস্টটা আমার কাছে এখনো আছে, যারা যারা অ্যাপ্লাই করেছিলেন। তার মধ্যে একটা প্রার্থী আপনারা দেখাতে পারবেন না যে আমার এগেনস্টে কোনো আর্থিক অভিযোগ করেছেন। যে টিকিট পাননি সেও করেনি, যে টিকিট পেয়েছে সেও করেনি। ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে বিশেষ করে আপনি বলছেন সিআরপিএফ দিয়ে মানুষ সরাতে হয়েছিল, তার মানে আপনি এটা বিশ্বাস করেন যে কংগ্রেস দলের কর্মীরা অনেক ছিল, সেই জন্যই অত পুলিশ মানে রাস্তা ক্লিয়ার করেছে? না, আমি বিশ্বাসের কথা বলছি না, এখানে ব্যবস্থার কথা। না, আমি এটাই বলছি যেখানে মানুষ বেশি হবে, যেখানে ক্রাউড হবে, সেখানে পুলিশ ল অ্যান্ড অর্ডার লাগাবে ওনারা। কিন্তু রাত 2টো কিন্তু 2টা-3টা পর্যন্ত কংগ্রেস অফিসে এবার প্রথম আমার দেখার মতো 28 বছরে যে পঞ্চায়েত নির্বাচনে কোনো ধরনের কোনো একটা দরবার পর্যন্ত হয়নি কংগ্রেস অফিসের ভিতরে। ফার্স্ট রাত 2টার সময়ও আমি কংগ্রেস অফিসে ছিলাম, আপনারা হয়তো অনেক সাংবাদিকরাও দেখেছেন যে কংগ্রেস অফিসের ভিতরে একটা দরবারও হয়নি। যে টিকিট পেয়েছেন উনিও খুশিতে গেছেন, যে টিকিট পাননি উনিও একটু দুঃখ পেয়েছেন, উনিও কংগ্রেস দলের কর্মী, কিন্তু কোনো ধরনের কোনো তবে ফর্ম বির এই সমস্যাটা এলো কোথায়? দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, ফর্ম বি 2টা জায়গাতে হয়েছে। সেটাতে কি হয়েছে, যেহেতু ফর্মগুলো আমরা আগের দিন দিয়েছিলাম, লাস্ট ডেট ছিল পরের দিন, সেই জায়গাতে ব্ল্যাঙ্ক ফর্ম 1-2টা জায়গাতে চলে গিয়েছিল। এবং যে 2টা জায়গায় আপনি অভিযোগ করছেন, ভুবনেশ্বর সিকুনা জিপি এবং কাঠিগড়াতে আপনার যেটা সিদ্ধেশ্বর যেটা ছিল, 2টাতে কে জয়ী হয়েছে? না, জয়ীর ব্যাপারটা হলো ব্যবস্থার ব্যাপার। আপনি সংগঠন চালাচ্ছেন, আপনার নিজস্ব জায়গাতে শুনেন, 2টা জায়গাতে কংগ্রেস দলের প্রার্থী জয়ী হয়েছে, ঠিক আছে? সেখানে কংগ্রেস দলের কর্মীদের মধ্যে প্রতিযোগিতা ছিল না, কংগ্রেস দলের প্রার্থী দুটোতে জেতেননি। হ্যাঁ, না, ভুবনেশ্বর শ্রীকুনা ভুবনেশ্বর জিপিতে নির্দল প্রার্থী জিতেছেন। আমি আপনাকে এটা তার বলি, বেশ কয়েক মাস পরে সেটা আপনাদের তদারকিতে হোক তদ্বিরে হোক তিনি কংগ্রেস মুখ হয়েছেন। না 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 না, আমি আপনাকে ফরিদা পারভিন, যাকে আপনারা অগ্নিকন্যা বলেন, আপনারা জানবেন ব্যাপারটা। হ্যাঁ, বলুন। আপনার নির্বাচনের পরে যখন আমরা দিয়েছিলাম, প্রত্যেক বিজয়ীদেরকে সংবর্ধনা দিয়েছিলাম, সেটার মধ্যে ফরিদা পারভিন, হ্যাঁ ওইটাই বলছি আমি, সেটা কয়েক মাস পরে নয়। কারণ আমরা ফরিদা পারভিন এবং দিলওয়ার লস্কর 2জনকে যেহেতু আমরা এখানে সিম্বল দেইনি, সিম্বল আমরা উইথড্র করেছি চিঠি দিয়ে, সেই জায়গাতে আমরা সিটটা ওপেন দিয়েছি। ওপেন সিটের মধ্যে ওনারা লড়াই করেছেন, প্রতিযোগিতা করেছেন, আমাদের 2 প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা হয়েছে। তার মানে 2জন প্রার্থী কি কংগ্রেস দলের সিম্বল নিয়ে লড়েছেন? সেটাকে আমরা ওপেন দিয়েছিলাম। ওপেন মিন্স এখানে আমরা কোনো প্রার্থী দেইনি। যেখানে আমরা প্রার্থী দেইনি সেখানে যারা নির্দল খেলছেন, সেটা আমরা প্রার্থীর মানে দলের বিরোধিতা করা নয়। তাহলে তো কংগ্রেস দলের 2জন প্রার্থী মানে 2টো সিটে কংগ্রেস দল জয়ী হয়েছে বলতে পারেন না? আমি এটাই আপনাকে বলছি যে কংগ্রেস দলে আজকেও যিনি ফরিদা পারভিন সাধারণ সম্পাদিকা দলের, তাকে দল থেকে বের করা হয়নি, সে দল ছাড়েও নি। দ্যাট ইজ কংগ্রেস দলের উনি জয়ী হয়েছেন, একে আমরা ওপেন দিয়েছিলাম ভুবনেশ্বর সিকুনা জিপিকে। নাম্বার 2, আপনি যেটা বলছেন যে পবন সিং গাটোয়ারের রিপোর্টে আমার সম্বন্ধে ছিল, পবন সিং গাটোয়ারের রিপোর্ট কি ছিল আজকের দিন পর্যন্ত কেউ জানে না। সেটা দলীয় আভ্যন্তরীণ রিপোর্ট ছিল। না, এক যে রিপোর্টটা বাজারে বের হয়েছে সেই রিপোর্টটা কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর এসআইটি রিপোর্টের মতন। যে রিপোর্টটা বাজারে বের হয়েছিল, যে ব্যক্তি বের করেছিল সেও আজকে কংগ্রেস দলে নেই। এবং যদি আমাকে নিয়ে কোনো ধরনের কোনো কিছু ইনকোয়ারি হয়, নিশ্চয় আমাকে ডাকা উচিত ছিল,
আমাকে কেউ ডাকেনি দল আজকে পর্যন্ত। আমি অন ক্যামেরাত বলছি যে দলের হাইকমান্ড থেকে দলের কোনো শীর্ষ নেতৃত্ব, পবন সিং গাডওয়ারের যে কমিশন ছিল, সেই কমিশনের মধ্যে 3 জন মেম্বার ছিলেন। কাউ আজকের দিন পর্যন্ত আমাকে একবার ফোন করে জিজ্ঞেস করেনি যে অভিজিৎ পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে। তো সেটা লোকসভা নির্বাচনেও তো আমরা দেখলাম যে 3টি প্যানেল পাঠানো হয়েছিল, সেই প্যানেলে সূর্যকান্ত সরকারের নাম ছিল না। নরিতা জয়শুক্লা, তারপর সৌম্যকান্তি পুরকায়স্থ এবং অশোক বৈদ্যের নাম ছিল। কোনখান থেকে প্যানেলটা পাঠানো হয়েছিল? এটাই তো, কোন জায়গা থেকে প্যানেলটা পাঠানো হয়েছিল? কোন জায়গা থেকে আমি আপনাকে জিজ্ঞেস না করছি। সেটা সূর্যকান্তের নাম আপনি যে ছিল বললেন না। যে প্যানেলটা পাঠানো হয়েছিল, সূর্যকান্ত নাম ছিল না, সেটা কিসের প্যানেল? প্রার্থী তালিকা। কোথা থেকে? জেলা কংগ্রেসের প্রার্থী তালিকা না আসাম প্রদেশ কংগ্রেসের পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল? জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের সভাপতি কে ছিল সেই সময়কার? না, এটাই তো বলছে। জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ছিল। আর আপনি আমাকে বলছেন যে এই প্রার্থী প্যানেলটা অমুক অমুকের নাম ছিল। না না, সেটাতে ছিল প্রার্থী না প্রার্থী তালিকাটা না, আপনার ছিল কিনা না আপনি বলুন। সেটা একটা গুজব। গুজব নিয়ে আপনি যেগুলো প্রশ্ন করছেন না, ম্যাক্সিমাম গুজব। এটার এই যে কথাটা আমি বলছি, সেটা আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। এখানের খবরের কাগজ, পত্রিকা। আপনাকে আমি বলছি, আপনি আজকে সাংবাদিকতা করছেন, আপনার হাউসে কার নাম লিখবে সেটা আপনি বেশি জানবেন না আমি বেশি জানবো? স্বাভাবিকভাবে আপনি জানবেন। হ্যাঁ, তো আমি জেলা কংগ্রেস সভাপতি, প্যানেল কি গিয়েছিল সেটা আমি জানবো না আপনি বাইরে থেকে জানবেন? এখানে শাসক দলের সঙ্গে সেটা প্যানেল পাঠিয়েছি আমি, আপনার দলের লোকেরাই বলছে। আমি প্রথমেই বলেছি আপনি নাম বলুন। কানাঘুষা শোনা যায়। কানাঘুষা তো কি হচ্ছে? রাত্রেবেলা 10টায় একটা কানাঘুষা হয়, রাতে 12টায় একটা কানাঘুষা হয়। এরা কি কংগ্রেসই সত্যিকারে? তাও আমি জানি না আপনি কার কথা বলছেন। প্যানেল পাঠাচ্ছি আমি, আর আপনি বলছেন যে সূর্যকান্ত সরকারের নাম ছিল না। বাই ইলেকশনে আপনার সহযোগিতা পাননি, সংগঠনকে ঠিকভাবে আপনি এগিয়ে নিয়ে যাননি, এই ধরনেরও অভিযোগ রয়েছে। বাই ইলেকশনে আমি পুরস্কৃত হয়েছি দলের হাইকমান্ডের কাছ থেকে। তো যেগুলা আপনি বলছেন সেগুলা কোনো কংগ্রেস কর্মীর বক্তব্য না। আপনি যার কাছে শুনছেন নিশ্চয়ই আপনি বিজেপি দলের কারোর সাথে বসে এসেছেন এখানে। বাই ইলেকশনের আপনি যে প্রশ্ন করেছেন, বাই ইলেকশনে আমি পুরস্কৃত হয়েছি, দল আমাকে পুরস্কৃত করেছে। খুদ আমাদের যিনি এআইসিসির জেনারেল সেক্রেটারি ইনচার্জ জিতেন সিং জি, উনি এসে আমাকে এখানে পুরস্কৃত করে গেছেন। আমার তখনকার সময় এপিসিসি সবাই মিলে আমাকে, গৌরব গগৈজি আমার প্রশংসা করেছেন অন ক্যামেরা, বলছেন যে যেখানে 60,000 ভোটের ব্যবধানে আমরা লোকসভা হেরেছি, 6 মাসের ব্যবধানে সংগঠনের ক্ষমতার কারণে সেখানে আমরা মাত্র 8,700 ভোটে হেরেছি। তারপর যদি কেউ বলে থাকে সে কংগ্রেস কর্মী হতেই পারে না। তো এবারের দায়িত্ব পেলেন ভূপেন বরা, বরাক উপত্যকার। গৌরব গগৈ পুরো এই যে নির্বাচনী প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়াতে দেখছি আমরা ভূপেন বরাকে দায়িত্ব দেওয়া হয়েছে। না, ভূপেন বরাকে সেই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়নি। ভূপেন বরাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ভূপেন বরা মহাশয়কে এআইসিসি যে দায়িত্বটা দিয়েছে সেটা হচ্ছে যে আমাদের যাদের সাথে যেসব শরিক দলের সাথে আসন নিয়ে বোঝাপড়া হবে সেটার দায়িত্ব দেওয়া হয়েছে ভূপেন বরা মহাশয়। তো কতটুকু আশাবাদী আপনি টিকিট পাওয়ার ব্যাপারে? সেটা তো হাইকমান্ড বিবেচনা করবেন। বিবেচনা আর প্রত্যাশা দুটো আলাদা জিনিস। দেখুন, আপনাকে জিজ্ঞেস করছি কতটুকু। আমার ডিউটি হচ্ছে আমি অ্যাপ্লাই করা, হ্যাঁ, আমার ডিউটি হচ্ছে আমি কাজ করে যাওয়া। কর্মীরা দেখছেন, সাধারণ মানুষ দেখছেন, হাইকমান্ড বারবার সার্ভে করছে এই জায়গার উপর। শুধু এটা নয়, 126টা আসনের উপর সার্ভে চলছে। সার্ভেতে নিশ্চয় হাইকমান্ড পাবেন যে কাকে দেওয়া উচিত, সেই হিসেবে হাইকমান্ড দেবেন। হাইকমান্ড যেটা দেবেন আমি মাথা পেতে নেব। তাহলে তো প্রশ্নই ওঠে না, যদি অন্য কেউ টিকিট পায় তাহলে আপনার কি পদক্ষেপ? না, এটা তো আর প্রশ্ন ওঠে না। যেহেতু হাইকমান্ড দেবেন, হাইকমান্ড যেটা বিবেচনা করবেন, আমি যেহেতু দলের কর্মী, তো হাইকমান্ডের আদেশ তোমার মানতে হবে। হাইকমান্ডে যেটা রায় দেবেন সেটা তোমার মাথা পেতে নিতেই হবে। আর নিশ্চয় প্রত্যেক কংগ্রেস কর্মীরা, শুধু আমি নয়, প্রত্যেক প্রত্যাশী, প্রত্যেক কংগ্রেস কর্মী, সে যদি কংগ্রেস কর্মী হয়, যদি হাইকমান্ডের যেটা দেবেন, রায় দেবেন, হাইকমান্ড যেটা আদেশ দেবেন সেটা সবাই মানতে হবে। একদম। তো আপনারা দেখলেন অভিজিৎ পালের বক্তব্য। বিভিন্ন যে অভিযোগগুলো ছিল বা কানাঘুষাও ছিল সেগুলো তিনি বলেছেন, স্পষ্টভাবেই বলেছেন বলবো। এবং যে নির্বাচন আসছে সে নির্বাচনে তিনিও প্রত্যাশী, সময় বলবে কথা তার টিকিট প্রাপ্তির ব্যাপারে। এক্ষেত্রে বলবো যে তার বিভিন্ন ইস্যু নিয়ে যদিও আমরা কথা বলিনি, কিন্তু সেই ইস্যুগুলো পক্ষান্তরে সামনে চলে এসছে এবং সময় অবশ্যই বলবে তার টিকিট প্রাপ্তির ব্যাপার। যদি টিকিট পান তিনি হয়তো তারকে আমরা আবার আপনাদের সামনে নিয়ে আসব। আমাদের সঙ্গে
এই ধৈর্য ধরে আমাদের এই কথাবার্তাগুলো শোনার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং আমরা চাইব যে আমাদের এই ধরনের যে প্রোগ্রামগুলো থাকে সবগুলো আপনারা শুধু আপনারা শোনার জন্য নয়, সবাইকে শোনার সুবিধা করিয়ে দিতে লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন। ধন্যবাদ অভিজিৎ বাবু। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। নমস্কার। নমস্কার।